নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সঙ্গে এমন একজন ব্যক্তি রয়েছেন যাকে নামটাই যথেষ্ট, তবুও বলছি, বাংলার এক বিখ্যাত অভিনেত্রী, বাংলার এক বিখ্যাত সুবক্তা, যাদবপুর লোকসভা কেন্দ্রের এক তরুণী সাংসদ শাওনি ঘোষ। নমস্কার শাওনিদি। নমস্কার। তিনি এসেছেন অসমের শিলচরে, কারণ বরাক উপত্যকায় তাদের দলের প্রায় 5 জন প্রার্থী রয়েছেন তাদের প্রচার করতে। আমরা গতকাল দেখেছি সুনাই এবং উদারবন বিধানসভায় ঝড়ো প্রচার চালিয়েছিলেন, হাজার হাজার মানুষ এসেছেন। কেন এসেছেন? শাওনি ঘোষের বক্তব্য শুনতে, শাওনি ঘোষের গান শুনতে, শাওনি ঘোষের কথা শুনতে। তাই এত উপচে পড়া ভিড় ছিল, যদিও কাল সমস্ত দিন ব্যস্ততা ছিল। তিনি কিছুক্ষণ পরেই তিনি চলে যাবেন নিলামবাজারে আরেকটি জনসভা করতে, আর এরই ফাঁকে আমরা পেয়ে গেছি উনাকে, তাই উনার সঙ্গে একটু কথা না বললেই না হয়। শাওনিদি, বিষয়টা হচ্ছে জয় শ্রীরাম ধ্বনিটা শুনলেই যেন তৃণমূল কংগ্রেসের শরীরে জ্বালা উঠে যায়। কেন এটা কেন? এটা সবাই বলছে, বিশেষ করে বিজেপি। না, জয় শ্রীরাম শুনলে আমাদের কোনো রকমের অসুবিধা নেই। ঈশ্বরের নাম সবসময় ভক্তি ভরে ভালোবেসে নেওয়া উচিত, কিন্তু সেটা যখন একটা ওয়ার ক্রাই হয়ে যায়, যখন সেটা মানুষকে বিদ্রুপ করার জন্য, তাকে উত্তপ্ত করার জন্য, কোন রকমের বাধা সৃষ্টি করার জন্য উচ্চারিত হয়, তখন আমার মনে হয় যে স্বয়ং শ্রী রামেরও হয়তো সেটা বনপুত নয়। কারণ দেখুন, श्री राम के আমরা কি বলি? मर्यादा पुरुषोत्तम। तो अगर मर्यादा पुरुषोत्तम का मर्यादा रखना है तो आप मर्यादाओं का उल्लंघन नहीं कर सकते। তো কালকে আমি এসেছি যখন, আমি মনে করি যে একটা ডেমোক্রেসি বা একটা এন্টায়ার একটা স্ট্রাকচারে দেশের যে কোনো মন্দিরে, যে কোনো মসজিদে, যে কোনো গির্জায় যে কেউ যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে মা কালীর মন্দিরের বাইরে দাঁড়িয়ে তারা যদি জয় মা কালী বলতো, তাও আমি বুঝতাম যে ঠিক আছে, মায়ের জন্য ভক্তি রয়েছে। আমি আবার বলছি যে শ্রীরামের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের বিনম্রতা, আমাদের ভক্তি, কিন্তু ওনাকে বা তৃণমূল কংগ্রেস পার্টিকে কোনোদিন ঈশ্বরের নাম ইউজ করতে হয়নি বা এক্সপ্লয়েট করতে হয়নি টু গার্নার ভোটস। আমরা সবসময় বলি যে তৃণমূল কংগ্রেস মানে টিএমসি, টি ফর টেম্পল, এম ফর মস্ক এন্ড সি ফর চার্চ। এবং এটা একটা সেকুলার দেশ, সেখানে ঈশ্বরের স্থান ঈশ্বরের জায়গায়, ঈশ্বরের স্থান মন্দিরে, ঈশ্বরের স্থান আমাদের মনে, আমাদের মাথার উপর। বাট দ্যাট ক্যানট বি এ পলিটিক্যাল টুল টু হ্যারাস দি অপোনেন্টস। আপনি এই কথাটা খুব সুন্দর জবাব দিলেন, জয় শ্রীরাম। এবং কালকেও দেখেছি আপনি যখন মন্দিরে গিয়ে প্রবেশ করছেন, কিছু ছেলেরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, আপনি কোনো রিয়েক্ট করেননি, আপনি বরং হাত দেখিয়ে তাদেরকে আপনি গাড়িতে উঠেছেন। কারণ আমি একটা কথা বুঝতে পেরেছি যে আমাকে যেমন অনেকে বিজেপির যারা সাপোর্টার তারা বলতেন যে তৃণমূল কংগ্রেস ইজ নট আ ফ্যাক্টর ইন আসাম অর ইন বরাক। কালকে যখন আমি দেখলাম যে এটা হচ্ছে, আমার একদিকে ভালোই লাগলো এটা ভেবে যে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোথাও একটা ফ্যাক্টর, এবং সেই জন্য হয়তো আমার আশাতে ওনাদের একটু জ্বালা ধরেছে। কিন্তু তারপরে আপনি কোনো কিছু রিয়েক্ট করেনি, আপনি পুজো দিয়েছেন, বেরিয়ে এসেছেন, বরং তাদেরকে আপনি হাত দেখিয়ে গাড়িতে উঠিয়েছিলেন। সে সময় আমি ছিলাম। কিন্তু তার ঠিক উল্টো একটা ছবি আমরা বাংলায় দেখতে পারি। যখন শুভেন্দু অধিকারী বাবু যখন কোনো ক্যাম্পিংয়ে গেলেন, তখন যদি সেখানে কোনো লোক জয় বাংলা বলে স্লোগান দেয়, তিনি রীতিমতো তেড়ে যান ওদেরকে মারতে। এই ঠিক উল্টো কিন্তু বিষয়টা। দেখুন, বিরোধী দলনেতা এমনিতে ওনার টেম্পারামেন্ট ওয়াইজ, ওনার টেম্পারামেন্টটা খুব সঠিক টেম্পারামেন্ট, পলিটিক্যাল টেম্পারামেন্ট নয়। আর আমরা মমতা ব্যানার্জির দল করি 40 বছর ধরে। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাস্টিউট পলিটিশিয়ান ইন দ্য এন্টায়ার কান্ট্রি। তো সেখানে দাঁড়িয়ে ধৈর্য, স্থিরতা এবং সকল মানুষের প্রতি সম্মান। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কেউ জয় বাংলা বললে তাতে এত উত্তপ্ত হয়ে যাওয়ার কি আছে আমি জানি না। আপনি যেটা শুরুতে বললেন যে আপনাদের কি জয় শ্রীরাম শুনলে জ্বালা হয়, আমি পরিষ্কারভাবে বলতে পারি যে না, আমাদের জ্বালা হয় না। আমরা শ্রীরামকে শ্রদ্ধা করি, ওনাকে আমরা, কিন্তু শুভেন্দু বাবুর জয় বাংলাটা শুনলে হয়তো, কারণ উনি তো তৃণমূল থেকেই বিজেপিতে গেছেন, কাজে ওই জয় বাংলাটা শুনলে হয়তো ওনার ওই আগের স্মৃতিগুলো হয়তো আবার চলে আসে পুরনো, যেখানে উনি মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানান কথা বলছেন। তো উনি হয়তো সেটা ফেস করতে পছন্দ করেন না। তো ইট রিমাইন্ডস হিম অফ হিজ হিস্ট্রি। তো এবং বাংলা, বাঙালির প্রতি, বাংলার মানুষের প্রতি, বাংলা ভাষার প্রতি বিজেপির একটা সমস্যা তো রয়েছে। তারা দে লুক ডাউন আপন বেঙ্গলিজ। তো সেই ঘৃণাটাও হয়তো বেরিয়ে আসে জয় বাংলা শুনলে। যাই হোক, আমরা জয় শ্রীরাম, জয় বাংলার এই প্রসঙ্গে প্রথমে শুরু করেছি শাওনি ঘোষের সঙ্গে, এবার এসেছি সরাসরি রাজনীতিতে।
আপনি শিলচরে অনেকবার এসেছেন, বিশেষ করে সুস্মিতা দেবের বাড়িতে আসেন, মানে একটা পারিবারিক আপনার সম্পর্ক আমরা দেখেছি। এবং সুস্মিতা দেবও যখনই আমাদেরকে পান আপনার কথা স্পেসিফিক্যালি প্রথমে কথা বলেন যে শাওনি। আপনি এবার এসেছেন নির্বাচনী প্রচার করতে। কাল দুটো নির্বাচনী প্রচার আপনি করেছেন, উদারবন্দে সোনাইতে শাহজাহান ভাই। আপনার কি মনে হচ্ছে, সিনারিটা কি মনে হচ্ছে এই দুইটা সমষ্টি? আই থিঙ্ক দ্যাট উই আর ইমপ্রুভিং এভরি ডে। আমি সুস্মিতা দির কথা বলবো, ওনাকে আমি বিগত 3-4 বছরে যতটুকু চিনেছি ত্রিপুরা থেকে, উনি মাটি কামড়ে পড়ে থাকার মানুষ, এবং উনি যেরকম ভাবে মানুষের কাছে যাচ্ছেন, পৌঁছচ্ছেন মমতাদির বার্তা নিয়ে সিম্বলটাকে এস্টাবলিশ করার জন্য, ইট ইজ কমেন্ডেবল। এবং কালকে ওনাকে আমি একটি স্টেজ থেকে বলছিলাম যে এবারে যারা আমাদের ক্যান্ডিডেটও হয়েছে তাদের নানান রকম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকে শিক্ষিত ভদ্র মানুষ, তাদের মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে নানান স্তরের, সেটা যুবক যুবতী হোক, সেটা বয়স্ক লোকেরা হোক, সেটা মহিলারা হোক, তো সেই কানেকশনটা কিন্তু বোঝা যায়। এবং তারা প্রত্যেকেই কিন্তু মানে সুবক্তা নিজেরাও। কালকে আমি যখন দেখছিলাম তাপসদা বক্তব্য রাখছেন বা শাহজাহান ভাই বক্তব্য রাখছেন, এই যে মানুষের সঙ্গে কানেক্ট করা, এবং সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে, মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসেছে, তাদের কারোর যে প্রচুর প্রচুর অ্যাসেট রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, প্রত্যেকে উচ্চ শিক্ষিত। এবং তারা শাহজাহান বাবু একজন প্রফেসর, ইয়েস ইয়েস, ইজ আ বটানিস্ট, আমি শুনলাম যে উনি এসিএস অফিসার, রাইট। তো তারপর আপনার উদারবন্দে দিয়েছেন ইনকাম ট্যাক্সের বড় একজন অফিসার, রাইট। তো এটা একটা বড় পাওনা। এবং সংগঠন তো দেখুন সময় লাগে। আমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মমতা ব্যানার্জি, এমন একটা নাম যেটা হয়তো অভিজিৎ দা আপনিও এগ্রি করবেন। ওনার বড় বড় ক্রিটিকরাও এই কথা বলেন যে চোখে চোখ রেখে লড়াই করা, এবং বিজেপির মতো একটা এত সর্ববৃহৎ শক্তি, তাকে দমন করার ক্ষমতা বা স্পৃহা বা মেরুদণ্ড যদি এই মুহূর্তে দেশে কোনো মুখ্যমন্ত্রীর মধ্যে থেকে থাকে বা কোনো অপোজিশন লিডারের মধ্যে থেকে থাকে, তাহলে প্রথম সারির নাম কিন্তু হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এখানেও চর্চা, রাইট। এবং এটা কিন্তু শুধু গ্রাউন্ডে লড়াই করা না, আজকে রাজ্যের মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে একটা কালো কোড গায়ে দিয়ে উনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন। এটা তো একটা বড় প্রাপ্তি। ডেমোক্রেসিকে বাঁচাতে হলে ডাইনামিক হতে হয়, মানে ভয় পেলে চলবে না। বিজেপির কাছে সব আছে, আপনিও জানেন। আজকে আপনি যদি একটা বেফাস কথা বা প্রশ্ন করে ফেলেন বিজেপিকে, কালকে আপনার কাছে একটা সামন যাবে, কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে আপনার চ্যানেলের কাছে একটা সামন যাবে। তো এইগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা খুব জরুরি, এবং সেটা দিদির রয়েছে, মানুষের কাছে সেই বার্তা গেছে। অ্যান্ড আই লাভ শিলচর। আমি কারণ ভাষার একটা কমফর্ট রয়েছে, মানুষের সঙ্গে যখন যাই রাস্তাঘাট দিয়ে দেখা হয়, আমি তাদের চোখে মুখে দেখতে পারি যে আমাদের মধ্যে কিন্তু একটা আত্মীয়তা রয়েছে। এবং শাওনি ঘোষকে খুব ভালো করে শিলচরের মানুষ, সেটা তো শাওনি ঘোষের নাম শুনলে একটা ক্রেজ থাকে, ও শাওনি এসেছে। যেমন আজকেই সকালবেলা আমাকে একজন জিজ্ঞেস করছে, অভিজিৎ তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি না, শাওনি ঘোষের একটা, আরে আচ্ছা। আরো একটা বিষয় যেটা, এটা আমি বাংলার রাজনীতিতেও যাচ্ছি, বাংলার রাজনীতি নিয়ে আপনাদের বিরোধী পক্ষ বিজেপির সব থেকে বড় অভিযোগ অনুপ্রবেশ। এবং অসমে এসে কেন্দ্রীয় গৃহমন্ত্রী একটা কথাই বলেন, অসমে অনুপ্রবেশ হচ্ছে না, কিন্তু বাংলা থেকে অনুপ্রবেশ হচ্ছে অসমে। আচ্ছা, বাংলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীরা অসমে প্রবেশ করছে, অসমে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে পারছে না। আচ্ছা, এই বিষয়টাকে আপনি কিভাবে? সবার আগে ওনার রিজাইন করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর। মমতা ব্যানার্জি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নন। বর্ডার কার হাতে? বিএসএফ কার হাতে? সিআরপিএফ, সিআইএসএফ, আরপিএফ কার হাতে? বর্ডার সিকিউরিটির দায়িত্ব যেই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, উনি এখন ভিকটিম কার্ড খেলে বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে। আপনি আটকান না, আপনাকে কে বারণ করেছে? তো উনি যখন সেটা করতে ব্যর্থ, উনি অন্যদেরকে কি বলছেন? মমতা ব্যানার্জি তো হাত ধরে অনুপ্রবেশকারীদেরকে ঢোকাচ্ছেন না। আমি আমার পার্লামেন্টের বক্তৃতাতেও বলেছিলাম, শুনেছি, আপনি বলছেন যে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন। অনুপ্রবেশকারীরা কি হোয়াটসঅ্যাপে ভারতে ঢুকছে, নাকি জিমেলে ঢুকছে, না ফেসবুক মেসেঞ্জারে ঢুকছে? বর্ডার দিয়ে আসছে। তো বর্ডার কার দায়িত্বে আছে? দেখুন, একটা পলিটিক্যাল ন্যারেটিভ ওনাদেরকে তৈরি করতে হবে। আজকে আপনারা দেখেছেন আসামে এনআরসি করেছে, 6 বছর ধরে একটা প্রক্রিয়া, মানুষকে হ্যারাস করা, আলটিমেটলি রেজাল্ট জিরো। ইট ইজ আ ফেইলড প্রসেস। 16 কোটি টাকা খরচা হয়েছে, 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে আমি যতদূর জানি প্রায় 11 লক্ষ হিন্দু। ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে। তো আপনি, আপনার কাঠামো রয়েছে, আপনার পাওয়ার রয়েছে, আপনার টাকা রয়েছে, আপনার রিসোর্স রয়েছে,
কিন্তু সেই রিসোর্স আপনি জনসাধারণকে হ্যারাস করার জন্য ইউজ করছেন। আপনি অনুপ্রবেশকারী আটকান না, আপনি তো বাংলায় SIR করলেন। আপনারা বলেছিলেন বাংলায় নাকি 1 কোটির বেশি বাংলাদেশি রয়েছে, রোহিঙ্গা রয়েছে। এখনো একজনের নাম আপনারা বার করতে পেরেছেন? একজন রোহিঙ্গা, একজন বাংলাদেশি। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলে তারা বলে যে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলছেন যে না, এটা ইলেকশন কমিশনের দায়িত্বে পড়ে। মানে একটা গোলপোস্টের বল পাস করা হচ্ছে আর কি, ওই কোর্টে বল, ওই কোর্টে এই কোর্টে বল। কিন্তু এইসব কথাবার্তা বলে দেখুন, দেশের সুরক্ষা, অভ্যন্তরীণ সুরক্ষা, এগুলো তো আমাদেরও প্রেরোগেটিভ। আমরা কেন চাইবো যে বাংলাদেশ থেকে বাংলায় মানুষ এসে তারা বাংলার মানুষের যে রিসোর্স, তাদের যে অপরচুনিটি, সেটার উপর থাবা বসাবে? আমরা কেউই চাইতে পারি না। কিন্তু যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন যে এরকম হয়ে যাচ্ছে, তাহলে উনি মেনে নিচ্ছেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ, উনি পারছেন না কিছু করতে। হি শুড ইমিডিয়েটলি স্টেপ ডাউন। ওনার আরো একটি বক্তব্য আমরা শুনি, যেটা অসময়ে এসে তিনি বলেন যে এখানে যারা অবৈধ যারা রয়েছে তাদের বোলডোজার লাগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা সরকার তাদেরকে সাফাই করে দিচ্ছেন, সেই সব যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে বের করে দেয়। কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি একটি বিশেষ সম্প্রদায়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন শুধু ভোট ব্যাংকের জন্য, সেটা কি সত্যি? আচ্ছা, আমি অভিজিৎ আপনাকে জিজ্ঞেস করি, ভারতবর্ষ একটি সেকুলার দেশ। হ্যাঁ, সেখানে হিন্দুদের যেরকম স্থান, আমরা সংখ্যাগুরু অবশ্যই, সেখানে কিন্তু সংবিধানে লেখা আছে যে ইটস এ সেকুলার কান্ট্রি। এখানে সর্বধর্ম সমন্বয়, সবার ইকুয়াল অপরচুনিটি, সকলকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এবং মাইনরিটিকে স্পেসিফিক্যালি প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, সংবিধানের। তো মমতা ব্যানার্জি যদি তাদেরকে গুরুত্ব দেন বা তাদেরকে, তাদের সোসাইটি, তাদের সমাজকে আপলিফট করার চেষ্টা করেন, তাহলে সেটা হয়ে যাচ্ছে আপনার অ্যাপিসমেন্ট। এবং তারা যদি, যেখানে বিজেপি ওপেনলি ক্যামেরার সামনে বলছে, হিমন্ত বিশ্ব শর্মা বলছে মিয়াকে কেলাও, মিয়াকে ঠ্যাঙাও, ওনার সবার উপরে নাম আছে যে উনি হেট স্পিচ দেন এবং মানুষকে উনি উস্কান, যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বিজেপি ইজ ফেমাস। আপনারা জানেন সেটা গুজরাটের হিস্ট্রি থেকে শুরু করে যেখানে যেখানে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, ধর্মের নাম নিয়ে মানুষে খুনোখুনি হয়েছে, কাটাকাটি হয়েছে, সেখানে সবার আগে নাম এসছে বিজেপির। বিজেপি শিক্ষা নিয়ে আলোচনা করতে চায় না, বিজেপি স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে চায় না, বিজেপি বেকার যুবক যুবতী তাদের ফিউচার নিয়ে আলোচনা করতে চায় না। হিন্দু মুসলমানটা ইজ এ ভেরি ইজি পলিসি টু ফলো। ব্রিটিশরাও তো করেছিলেন। মানে একটা মেরুকরণের সাম্প্রদায়িক দল বিজেপি। একদিকে হিমন্ত বিশ্ব শর্মা বলছে মিয়া ভাগাও, অন্যদিকে আমাদের বিরোধী দলনেতা বলছেন যে আমি মুসলমানরা আমার ভাই, আমার বোন, আমি তাদের ভোট চাই, তারা আমাকে ভোট দেন, আমার দুঃখ। আরে ভোট কেন দেয় না? আজকে দেশের প্রধানমন্ত্রী মিডল ইস্টে গিয়ে শেখদেরকে জড়িয়ে ধরছেন, তাদের সাথে এক জায়গায় বসে ডিনার খাচ্ছেন। আর যখন নিজের দেশের মুসলমানদের সুরক্ষার ব্যাপার আসছে, তখন তাদের দলের নেতারা যে ধরনের শব্দ উচ্চারণ করছে, যে ধরনের কথা বলছে, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ডেমোক্রেটিক পার্সন হিসেবে আপনি কি সেটা সমর্থন করেন অভিজিৎ দা? হিন্দু খতরে মে হ্যাঁ। আজকে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রতিরক্ষা মন্ত্রী হিন্দু, বিদেশ মন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, 303 এমপি রয়েছে হিন্দু। তারপরেও যদি হিন্দু अगर खतरे में है तो मुझको ये कहना पड़ेगा कि हिंदू खतरे में नहीं है, बीजेपी खतरे में है और इसीलिए ये राजनीति करनी पड़ रही है। সেই জন্যই মেরুকরণ করতে হচ্ছে। বাংলায় যখন এসআইআর শুরু হয়েছে, যেটা আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম বা খবরটা নিয়েছি, সেই এসআইআরটা প্রায় একটা যুদ্ধক্ষেত্রে তৈরি হয়ে গেছিল একটা সময়, যে একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পুরো বিজেপি, এবং বিজেপির দাবি যে এসআইআর এর মাধ্যমে বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করা হবে, বিশেষ সম্প্রদায়ে যারা এসেছে তাদেরকে মুক্ত করা হবে, একটা সুন্দর বাংলা গঠন করা হবে, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। আচ্ছা, সেটা বিজেপির বক্তব্য, আমার নয়। কিন্তু আসলে হাস্যকর লাগে আমার এগুলো শুনে। এই বিষয়টা কি বলতে চাই? দুর্নীতির মাথায় যারা বসে রয়েছেন, যারা দুর্নীতির পাহাড়ের উপর বসে ফাংশন করেন, তারা যখন দুর্নীতি নিয়ে কথা বলেন আমার খুব হাসি পায়। বিজেপির সরকার থাকাকালীন 66,000 কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। কালা ধন वापस लाएंगे কে বলেছিল? মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী। আনতে পেরেছেন? আমরা পাইনি।
আপনি পেয়েছেন 15 লক্ষ টাকা আমি ব্যাংক পাইনি। অ্যাকাউন্টে? আপনার বাড়ির কেউ 2 কোটি চাকরির মধ্যে পেয়েছে? না, আমি পাইনি। আমি বাংলার কেউ পেয়েছি? বাংলার কেউ তো পায়নি, কারণ বাংলাকে তো ওনারা ভীষণ ভালোবাসেন। আচ্ছা। ওরা তো বলেন যে বাংলা আমাদের ভোট দেয় না, তাই আমরা বাংলাকে নোট দিই না। আমাদের 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র, সর্বখাতে আটকে রেখেছে, সমগ্র শিক্ষা অভিযানে আটকে রেখেছে, বাচ্চাদের মিড ডে মিলের টাকা আটকে রেখেছে, মানে বাচ্চাদের খাওয়াটাও সেটা আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, রাস্তা সারাকি যোজনার টাকা আটকে দিয়েছে। বাংলাকে ভাতে মারার একটা প্রক্রিয়া তো বিগত 4-5 বছর ধরে চলছেই। আই এম নট গেটিং ইনটু দ্যাট। আমি আবার আপনাকে বলছি, সুস্থ বাংলা, আমরা বিজেপিকে সবসময় বলি যে আগে উত্তরপ্রদেশ সামলা, তারপর ভাববি বাংলা। আগে মধ্যপ্রদেশ সামলা, হরিয়ানা সামলা, রাজস্থান সামলা, বিহার সামলা, তারপর ভাববি বাংলা। বাংলা বাংলাতেই আছে। বিগত 15 বছরে হিন্দুরা কিন্তু বাঙালি হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সংখ্যালঘু মাইনরিটি হয়ে যায়নি। না, মমতা ব্যানার্জি যারা বলে না যে আমরা হিন্দু 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 নিয়ে হিন্দুত্বের ধারক বাহক, আপনার ঈশ্বর আপনার কাছে, আমার ঈশ্বর আমার বাড়িতে একটা ছোট্ট কোনায় একটা মায়ের মূর্তি, সেটা আমার কাছে। মানে একটা কথাই, ধর্ম যার যার উৎসব সবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দুর্গাপুজো শুধুমাত্র দেশে নয় বিশ্বে সেরা হয়েছে, ইউনেস্কো হেরিটেজ। নরেন্দ্র মোদী করেননি, জ্যোতি বসু করেননি, বুদ্ধদেব ভট্টাচার্য করেননি, মমতা ব্যানার্জি করেছেন। জগন্নাথ মন্দির করেছেন। লোকে আগে পুরী যেত, এখন দীঘায় যাওয়া যায়। এবং সেই জগন্নাথ দেব, দীঘার জগন্নাথ দেব, তিনি কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে কোন রকম ভেদাভেদ করেন না। তো আমরা দেখুন, যাদেরকে ওই আমাদের বিরোধী দলনেতা, যাদেরকে তোয়ালের মধ্যে মুড়ে টাকা নিতে ক্যামেরার সামনে দেখা যায়, তারা যখন বলে যে আমরা এসে পশ্চিমবঙ্গের দুর্নীতি আটকাবো, আমার হাসি পায়। আই ফিল মানে ইটস আ জোক ফর মি। এবং আপনি দেখুন, আমি আগেও বলেছি যে এই যে সিএজি রিপোর্ট, ক্যাগ রিপোর্ট, কটা ক্যাগ রিপোর্ট টেবল হয় বলুন তো এখন? দেশে কোন ডিপার্টমেন্টে কোন খাতে কোথায় কত দুর্নীতি হচ্ছে আপনি জানবেন কি করে? সেটাই তো আটকে দিয়েছে, যে লোকে জানতেই পারবে না যে দুর্নীতি হচ্ছে, তাহলে আর কথা বলবে কোত্থেকে? আর একটা বিষয়, যে বিজেপি দল বলছে এখন বিভিন্ন জনসভায় তাদের বড় বড় নেতৃত্বরা, যে বাংলায় এসআইআর করে তৃণমূলকে এবার আটকাবে তারা। হ্যাঁ, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার নির্বাচনে কি হবে? আপনি উত্তর দিয়ে দিলেন না, যে আমরা ইডি দিয়ে আটকাতে পারিনি, আমরা সিবিআই দিয়ে আটকাতে পারিনি, আমরা নানান নেতা মন্ত্রীকে কারাপশন চার্জে তুলে তাদেরকে আমরা আটকাতে পারিনি, সবাইকে প্রমাণ না করার ফলে ছেড়ে দিতে হয়েছে। আপনাদের সিবিআই ইনভেস্টিগেট করে উঠতে পারেনি, চার্জশিট দিতে পারেনি। আপনারা বাংলার টাকা আটকে দিয়েছেন, আটকাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জোরে, নিজের দমে মানুষের টাকা দিয়েছেন, বাংলার বাড়ি দিয়েছেন, মানুষকে 100 দিনের কাজের টাকা দিয়েছেন, আপনারা আটকাতে পারেননি। তো এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা দেশের একটা নিরপেক্ষ কমিশন হিসেবে আমরা জানতাম, সেটা তো এখন ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন হয়ে গেছে। সেটা কি আজকে এসআইআর এর সাংবিধানিক কোনো ইলেকশন কমিশন নয়? না, আপনার মনে হয় সেটা? আজকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিজেপির নেতারা বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। কি করে বলতে পারেন আপনি? মানে অ্যাডভান্স। আজকে ইলেকশন হওয়ার আগে বিরোধী দলনেতা বলছে 177টা সিট আমরা জিতবো। আপনি কি করে জানেন যে 177টা সিটই আপনি জিতবেন? আসলে এরা না, অভিজিৎরা ভাবতে পারেনি যে মমতা ব্যানার্জি ইজ গোয়িং টু টেক দিস ফাইট দিস ফার। এরা ভেবেছিল যে আমরা হরিয়ানাতে করে ভোট চুরি করে বেরিয়ে গেছি, আমরা মহারাষ্ট্রতে ভোট চুরি করে সরকার গঠন করে নিয়েছি। এরা জানে না যে বাঘের মুখে হাত দিয়েছে, হাতটাও চলে যেতে পারে, হাতটা চলে যেতে পারে। এবং মমতা ব্যানার্জি যে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস এবং এখন অব্দি যাদের নাম বাদ গেছে ট্রাইব্যুনালে, মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করেছে যে আমি যতগুলো মানুষের নাম বাদ গেছে ট্রাইব্যুনালে আমরা ভলেন্টারি লয়ার দিয়ে, আমরা নিজেরা তৃণমূল কংগ্রেস লয়ার দিয়ে আপনাদের জন্য কেস লড়বে। বিজেপি মানুষকে, আমরা জানতাম ইলেকশন কমিশনের কাজ হচ্ছে অন্তর্ভুক্ত করা, যে আমার যত ভোটার বাড়বে এটা দেশের পক্ষে ভালো, যত ভোটার হবে তারা ভোট দেবে, এটা একটা সেলিব্রেশন অফ ডেমোক্রেসি। কিন্তু এই ইলেকশন কমিশন আমরা প্রথম দেখলাম যাদের কাজ হচ্ছে ভোটার বাদ দেওয়া, যারা দশক ধরে বাংলায় ভোট দিচ্ছে, যাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। হ্যাঁ, আগে কি হতো, ভোটার নির্বাচন করতো যে সরকার কার হবে, আর বিজেপির জমানায় সরকার ঠিক করছে যে ভোটার কে হবে, উল্টো। আচ্ছা, আপনার হয়তো কিছুক্ষণ পরে আপনার প্রচার রয়েছে, নিলাম বাজারে যেতে হবে। শেষ একটা প্রশ্ন, অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমার কিছু বলার নেই, উনি যে ধরনের কথা বলে আমার লজ্জা লাগে।
যে উনি একটি সাংবিধানিক পদে বসে আছেন, যেখানে ওনার সবাইকে একসাথে নিয়ে চলার কথা, সেখানে উনি শুধু বৈষম্যের রাজনীতি করছেন, ভোট ব্যাংকের রাজনীতি করছেন। এবং এইসব তো আর অনেক পরের কথা। আসামের জন্য কিছু প্রমিস ছিল তো, অনেক প্রমিস ছিল। আমি দেখছিলাম গতকাল আসার সময় যে লেখা আছে যে বন্যা মুক্ত শিলচর করতে পেরেছেন? এত বছরের সরকার, আপনারা 12 বছর কেন্দ্রে রয়েছেন, সেকেন্ড টার্ম হতে চলেছে আসামে, সবাই বানের জলে ভেসে যায় আর উনি একটি বোটে করে এসে একটু রিলিফ ছুড়ে দেন, একটু হাত নেড়ে চলে যান। মামা 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 ওনার যারা সাঙ্গ পাঙ্গ রয়েছেন তারা স্লোগান দেন। সাধারণ মানুষ তো ও তো কাতার মেই হ্যাঁ। শিলচরের সব থেকে বড় প্রবলেম আমি শুনছিলাম, যেখানে আছি দিদি কাজ নেই, আমরা কলকাতায় যাচ্ছি কাজের জন্য, দিদি আমাদের কাজ নেই, আমরা পশ্চিমবঙ্গে কাজের জন্য। প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। আজকে ন্যূনতম মর্যাদা আমাদের জন্য কিছু করতে হবে না। আমরা বাংলায় খুব ভালো আছি। মমতা ব্যানার্জি আপনাদের সকলের আশীর্বাদে, ভারতবর্ষের মানুষের আশীর্বাদে, বাংলার মানুষের আশীর্বাদে উনি 4র্থবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। এবং ঈশ্বর যদি চান, আল্লাহ যদি চান, জিসাস ক্রাইস্ট যদি চান, গুরু নানক যদি চান, সকলে যদি চান, আমরা তো সেকুলার, আমাদের সবার আশীর্বাদের দরকার হয়। উনি দেশের প্রধানমন্ত্রী হবেন আগামী দিন। উনি মুখ পশ্চিমবঙ্গের নয়, ওটা ভারতবর্ষের ফেস উনি। কিন্তু আমরা চাই যে শিলচরের মানুষ বা গোটা আসামের মানুষ, যাদেরকে এত বছর ধরেই বলে না ললিপপ, বিহারের ইলেকশনে কি হয়েছে, নীতিশ কুমারকে দেখিয়ে ভোট নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, প্রথমে ললিপপ দেখিয়েছে, তারপর নিমের দাঁতন ধরিয়ে দিয়েছে। এবার আপনি রাজ্যসভায় গিয়ে ঘুমান, তো ললিপপ দেখা তো उसके बाद নিমের দাঁতন দিয়ে দিয়েছে। তো এটা তো বিজেপির নেচার। দে আর ফ্রডস। ওরা নিজেদেরকে ছাড়া আর কিছু জানে না, ওরা কিছু মানে না। পার্লামেন্টে কোনো বিল তারা আলোচনা করে না, তারা মহিলাদের সম্মান দেয় না। উইমেন রিজার্ভেশন বিল আনছে অভিজিৎদা, আপনারা এখন যা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর আগে সেটা করে দিয়েছে। উইমেন রিজার্ভেশনের জন্য, মহিলাদের সশক্তিকরণের জন্য কোনো বিল লাগে না, দিল লাগে, উইল লাগে। সেটা দিদি করেছে। আমরা বলি যে নিয়ত সহি তো মুরাদ পুরি। ইন্টেনশনটা ঠিক হতে হবে। বিজেপির ইন্টেনশন ঠিক নেই। এবং আসামেও হিমন্ত বিশ্ব শর্মার, ওনার অনেক কারাপশনের চার্জ আছে, আমাদের থেকে বেশি আপনারা জানবেন, আপনারা গ্রাউন্ডে থাকেন। আগে ওই বলি না যে আগে ওই অন্য কারোর দিকে কাদা ছোড়ার আগে দেখে নিন যে নিজের হাতটা পরিষ্কার আছে কিনা, দেখতে হবে সেটা। ঠিক আছে, এত কর্মব্যস্ততার মধ্যে যে আমাকে সময়টা দিয়েছে ওই বাংলার মতামত অনুষ্ঠানে, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রতি, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন এবং সুস্মিতা দি খুব চেষ্টা করছেন। আমি অন্য কোনো সাংসদকে কোনোদিন, আসামের যারা সাংসদ আছে তাদের দেখি না যে তারা শিলচরের মানুষ, আসামের মানুষ, নর্থ ইস্টের মানুষকে নিয়ে কোনো সওয়াল তুলে সুস্মিতা দেব ছাড়া। কাজে উনি যেরকম লড়াইটা ওখানে চালাচ্ছেন, মমতা দি যেরকম গ্রাউন্ডে থাকছেন, আমরাও আসছি দিদির বার্তা নিয়ে। আপনারা পাশে থাকবেন। সুস্থ পরিবেশ চাই, উন্নয়ন চাই এবং মানুষের আশীর্বাদ চাই, এইটুকুই চাই। তাহলে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।